আসসালামু আলাইকুম। আমি আনার করি সহকারী শিক্ষক, কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। কালেক্টর পাবলিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং এই মুহূর্তে আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। তোমরা বই, খাতা, কলম নিয়ে সরাসরি পাঠে চলে এসো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত পাঠে আমরা আলোর প্রতিসরণে লেন্স এবং লেন্সের প্রকারভেদ সম্পর্কে জেনেছি এবং লেন্সের কিছু রাশিসমূহের সংজ্ঞা ব্যাখ্যা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ শেষে তোমরা যা শিখবে, এই পাঠ শেষে লেন্সে আলোর প্রতিসরণের রশ্মিচিত্র আঁকতে পারবে এবং লেন্সের বস্তুর অবস্থানের উপর ভিত্তি করে যে লেন্সের প্রতিবিম্ব গঠিত হয় তা বর্ণনা করতে পারবে বা গঠন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি তোমরা আমার পাঠটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এবং শুনে বুঝবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো প্রথম শিখন ফল লেন্সের আলো প্রতিসরণের রশ্মিচিত্র অঙ্কন করতে পারবে এ সম্পর্কে কিছু তথ্য তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে তিনটি লেন্সের আলো প্রতিসরণের রশ্মিচিত্র দেখতে পাচ্ছ। বলা হচ্ছে, আমরা তো জানি লেন্স দুই প্রকার, উত্তল লেন্স একটি, অবতল লেন্স। উত্তল লেন্স এবং অবতল লেন্সের যে বিভিন্ন অবস্থান সম্পর্কে সেগুলো আমরা জানি যে এটি হলো লেন্সের আলোক কেন্দ্র, এটা আলোক কেন্দ্র এবং এই লেন্সের এই সরলরেখাটি হলো প্রধান অক্ষ এবং প্রধান অক্ষের উপর লেন্সের ফোকাস বিন্দু, বক্রতা কেন্দ্র বা প্রধান ফোকাস দূরত্ব এবং অবস্থান করে। আলো প্রতিসরণের যে রশ্মিচিত্র আঁকতে আমাদের লেন্সের তিন ধরনের শর্ত রয়েছে। প্রথম শর্ত কি, আমরা যদি উত্তল লেন্স বিবেচনা করি, দেখো এটি একটি উত্তল লেন্স, গোলীয় পৃষ্ঠে। উত্তল লেন্সটা কি, আমরা যদি গোলীয় পৃষ্ঠ নেই, দুটি গোলীয় পৃষ্ঠ নেই, এই গোলীয় পৃষ্ঠের যে অংশটা থাকবে, মাঝ বরাবর যে অংশটা থাকবে সেটা হলো উত্তল লেন্স। এই উত্তল লেন্সে আমরা এই মধ্যবিন্দুকে বলছি আলোক কেন্দ্র। যখন আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্র বরাবর আপতিত হবে, অর্থাৎ উত্তল লেন্সের আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর আপতিত হলে তা সরাসরি ওই বিন্দুগামী হয়ে চলে যাবে। এটি উত্তল লেন্সের, পাতলা লেন্সের ক্ষেত্রেও যে ঘটনা ঘটবে, পুরু লেন্সের ক্ষেত্রেও সে ঘটনা ঘটবে। অর্থাৎ আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্র বরাবর গমন করলে সেটি আপতিত হয়ে সোজাসুজি ওই আলোক কেন্দ্রগামী হয়ে তার মধ্যে দিয়ে প্রতিসারিত হয়ে চলে যাবে। উত্তল এবং অবতল লেন্সের ক্ষেত্রে এই দুটি ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। দ্বিতীয় নিয়ম যেটা, সেটি দেখো, বলা হচ্ছে উত্তল লেন্স বা অবতল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্সে যদি আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর গমন করে, আমরা এখানে একটি উত্তল লেন্স বিবেচনা করি। আমি এঁকে দেখাচ্ছি। ধর মনে করে এটা উত্তল লেন্স, এটি হলো আলোক কেন্দ্র, এটি তার প্রধান অক্ষ। এই উত্তল লেন্সের এই প্রধান অক্ষের সমান্তরালে যদি একটি আলোক রশ্মি গমন করে, এখানে দেখা যাচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপাতত আলোক রশ্মি কোন বিন্দু দিয়ে চলে যাচ্ছে, প্রধান ফোকাস দিয়ে যাবে। অর্থাৎ এখানে যদি প্রধান ফোকাস হয় তাহলে এটি প্রধান ফোকাসগামী হয়ে ফিরে যাবে। এটা উত্তল লেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে, এটি আমাদের দ্বিতীয় শর্ত। অথবা অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, যে প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আপতিত হয় তা প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হয়, অর্থাৎ অপসৃত হচ্ছে বলে মনে হয়। এটি একটি অবস্থা কল্পনা করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তৃতীয় চিত্রে বলা হচ্ছে যে আপতিত আলোক রশ্মি যদি প্রধান ফোকাসগামী হয়, এবার আলোক রশ্মি যদি এই উল্টো পথে গমন করে, অর্থাৎ প্রধান ফোকাস দিয়ে গমন করে, তাহলে কি ঘটনা হবে, সেটি উত্তল লেন্সে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, এটি বলা হচ্ছে। এবং অবতল লেন্সে বলা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে বলে মনে হচ্ছে বা অবস্থিত হচ্ছে বলে মনে হয়। তাহলে আমরা এখানে একটা ঘটনা দেখলাম যে উত্তল লেন্সে আমরা বাস্তব চিত্র দেখতে পাচ্ছি। উত্তল লেন্সে আমরা বাস্তব চিত্র কল্পনা করব
এবং কল্পনা করব এবং দেখতে পাবো। এবং অবতল লেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে অবাস্তব চিত্র বা অবাস্তব কল্পনা করতে হচ্ছে। এবং উত্তল লেন্সে অভিসারী রশ্মিগুচ্ছ গঠিত হয়। আমরা উত্তল লেন্সের যখন যে রশ্মিগুলা গমন করবে সেটি একটি বিন্দুতে মিলিত হবে। আমরা দর্পণে পড়েছিলাম যে অভিসারীর অর্থ হলো প্রতিসারিত হওয়ার পর বা আপতিত হওয়ার পর রশ্মিগুচ্ছগুলো যখন গমন করে তখন যখন একটি বিন্দুতে মিলিত হয় সেই ঘটনাকে বলা হচ্ছে অভিসারী। তাহলে উত্তল লেন্সে এই যে বিন্দুতে মিলিত হয়েছে, সুতরাং বলা হচ্ছে উত্তল লেন্সে যে বাস্তব চিত্র গঠিত হয় তারা পরস্পর অভিসারী রশ্মিগুচ্ছ গঠিত হয়। তাই উত্তল লেন্সকে আমরা অভিসারী লেন্স বলে থাকি। আর অবতল লেন্সে খেয়াল করো, দেখো আমরা একটু অবাস্তব চিত্র কল্পনা করছি বা অবাস্তব রেখাচিত্র অঙ্কন করছি। ফলে কি বোঝাচ্ছে? ফলে মনে হচ্ছে যে এখান থেকে রশ্মিগুচ্ছগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। এখানে উত্তল লেন্সের মতো মিলিত হচ্ছে না, এখানে চারিদিকে এভাবে ছড়িয়ে পড়ছে। ফলে কি হয়? ফলে তাদের কোনো মিলন ঘটে না, অর্থাৎ এই বিষয়টিকে বলা হয় অপসারী বা অপসৃত হচ্ছে। ফলে অবতল লেন্সকে আমরা অপসারী লেন্স বলে থাকছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রথম শিখন ফলে যে বিষয়টি ছিল যে প্রতিসরণের রশ্মিচিত্র আঁকতে পারবে, অর্থাৎ এই যে প্রতিসরণের 3টি রশ্মিচিত্র, এটি অবশ্যই তোমরা ভালোভাবে বুঝেছ এবং আশা রাখছি এর উপর ভিত্তি করে আমরা এই যে লেন্সের যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা অঙ্কন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই খেয়াল করছো এবং লক্ষ্য করেছ যে দুটি কমন, একটি হলো আলোক কেন্দ্রগামী হবে এবং আলোক কেন্দ্রগামী হয়ে ভিতরতে গমন করবে। আরেকটি হলো প্রধান অক্ষের সমান্তরালে গেলে সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে, আর প্রধান ফোকাস দিয়ে যদি যায় সেটা প্রধান অক্ষের সমান্তরালে গমন করবে। এই 3টি কথা, অর্থাৎ এই 3টি লেখচিত্র বা এই 3টি শর্ত সাপেক্ষে আমরা এই প্রতিবিম্ব গঠন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দ্বিতীয় শিখন ফল লেন্সে বস্তুর প্রতিবিম্ব গঠন করতে কিভাবে পারি বস্তুর অবস্থান থেকে। যদি বস্তুর অবস্থান আমরা 1 নম্বর দেখব, বস্তুর অবস্থান কোথায় হবে? প্রধান ফোকাস থেকে কম দূরত্বে থাকবে। প্রধান ফোকাস থেকে কম দূরত্বে অবস্থান করলে তখন আমরা কোথায় এবং কেমন প্রতিবিম্ব গঠন করব সেটি অঙ্কন করে দেখি। চলো আমরা এটা উত্তল লেন্সের ক্ষেত্রে বিবেচনা করি। অবতল লেন্সে উত্তল লেন্সের ক্ষেত্রে বিবেচনা করা যাবে। দেখো, আমরা মনে করি এটা একটি উত্তল লেন্স। এই উত্তল লেন্সের যে গলি পৃষ্ঠ তার মনে করে তার কেন্দ্র হলো এটি। তাহলে এই বরাবর আমাদের একটি রেখা অঙ্কন করতে হবে যেটি হলো প্রধান অক্ষ রেখা নামে পরিচিত। এই আলোক কেন্দ্রকে আমরা ও দ্বারা চিহ্নিত করছি। এখান থেকে প্রধান ফোকাস মনে করো এফ, এটি হলো এফ। বলছে বস্তুর অবস্থান প্রধান ফোকাস থেকে কম দূরত্বে, অর্থাৎ আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে যদি আমার বস্তু অবস্থান করে, এই অবস্থানে আমার একটা বস্তু আছে, আমি এটাকে এক্স এবং ওয়াই দ্বারা চিহ্নিত করছি। তাহলে কি ঘটনা ঘটবে চলো আমরা দেখি। দেখো, এটি হলো এই পাশে প্রধান ফোকাস এবং প্রধান ফোকাসের দ্বিগুণ দূরত্ব অর্থাৎ এফ, এবং এটা হলো 2f। আমরা প্রথম রশ্মিটি যেটা গমন করবে সেটি কি হবে? সেটি হলো, ধরো এটি তার বস্তুটি অবস্থান, এই অবস্থান থেকে আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রের
গামী যে সরলরেখা তার উপর আপতিত হবে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হয়। তারপর সেটি কিভাবে লেন্স থেকে সেটি প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয়ে বের হয়ে যাবে। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হলো বস্তু থেকে আলোক রশ্মি কোথায় আসবে? আলোক কেন্দ্রগামী হয়ে, সেটি আলোক কেন্দ্রগামী হয়ে আবার প্রতিসরিত হয়ে লেন্সের ভিতর দিয়ে গমন করবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, বস্তু থেকে যে দুটি রশ্মি আপতিত হওয়ার পর প্রতিসরিত হয়ে যাচ্ছে, তারা কোনো অবস্থাতে মিলিত হতে পারছে না। ফলে তখন আমাদের কি করতে হবে? আমরা এখানে একটু মিশিয়ে দিই, যেহেতু চিত্রটার জন্য প্রয়োজন। তখন কি করব আমরা? এই যে অবস্থান থেকে আমরা কি করবে, একটি কাল্পনিক রেখা অঙ্কন করব। এই সরলরেখাগামী একটি কাল্পনিক রেখা অঙ্কন করব, যেটা তোমরা বই বা খাতাতে যখন করবে তখন স্কেল দিয়ে করবে, ফলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি এখানে হাত দিয়ে করছি বিধায় আমাদের রেখাগুলো একটু আঁকাবাঁকা হতে পারে। দেখো, আমরা যেহেতু মিলিত হচ্ছে না, ফলে এখানে আমরা একটা অবাস্তব রেখা কল্পনা করলাম। ফলে দেখা যাচ্ছে অবাস্তব কল্পনা করার ফল যে কোনো একটা অবস্থানে তারা মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, এবং এখান থেকে আমরা একটা বস্তুর অবস্থান নির্ণয় করতে পারলাম। এটা হলো এক্স ড্যাশ, এটা হলো ওয়াই ড্যাশ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এখানে বাস্তব কোনো চিত্র দেখতে পাচ্ছি না, অর্থাৎ মিলিত হচ্ছে না, তাই আমাকে একটি অবাস্তব রেখা কল্পনা করে আমাকে এখানে বস্তুর প্রতিবিম্ব গঠন করতে হলো। ফলে দেখা যাচ্ছে এখানে যদি আমরা বস্তুর অবস্থান এখন লক্ষ্য করি, তাহলে কি করব? বস্তুর অবস্থান কোথায় হলো? বস্তুর অবস্থান, বস্তু যে দিকে আছে বস্তুর অবস্থানও একই দিকে। প্রতিবিম্ব কি হলো? বস্তুর অবস্থান, অর্থাৎ বস্তুর প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের অবস্থান বস্তুর দিকে ঘটিত হলো, অর্থাৎ একই দিকে হলো। এবং দেখো বস্তুটি যে অবস্থায় আছে সেই অবস্থানে তাকে দেখা যাচ্ছে। ফলে এখানে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হলো। তারপর কি হলো? বস্তুর চেয়ে আকারে অত্যন্ত বড়, আকারে অত্যন্ত বড়, এবং কি উল্টো পথে না, এটা কি সোজা পথে রয়েছে। প্রতিবিম্ব কি সোজা প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি। তাহলে তোমরা এই যে বিষয়গুলো আমি মুখে মুখে বললাম, সেগুলো তোমরা খাতায় ব্যাখ্যামূলকভাবে লিখবে, এবং অবস্থান, বস্তুর আকার, বস্তুর অবস্থান এবং কি ধরনের বস্তু প্রতিবিম্ব গঠন হলো সেগুলো এভাবে লিখবে। তাহলে আমরা একবার পুনরাবৃত্তি করি। এখানে বস্তুর প্রতিবিম্ব কি হলো? বস্তুর দিকে হলো, এবং প্রতিবিম্বটি অবাস্তব, আকারে অত্যন্ত বড়, এবং প্রতিবিম্ব সোজা। এই চারটি ঘটনা এখানে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি দেখতে পেলাম? বস্তুটা যত আলোক কেন্দ্রের মধ্যে চলে আসবে, অর্থাৎ ফোকাস থেকে আলোক কেন্দ্রের মধ্যে চলে আসবে, তত বস্তু প্রতিবিম্বটা অবাস্তব হবে এবং আকারে অত্যন্ত বিবর্ধিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ফোকাসের বাইরে রাখলে বস্তুর চিত্রটা কিরকম আমরা দেখতে পাই সেটা একটু লক্ষ্য করি। আচ্ছা, এটা আমরা মিশিয়ে ফেলি। দেখো, আমি এখানে একটু উত্তর লেন্স নিলাম। এটি হলো বস্তুর আলোক কেন্দ্র, এটি হলো প্রধান ফোকাস। আমরা শিখন ফলটা একটু তুলে ফেলি, তাহলে আমাদের ছবিটা আঁকাতে একটু সোজা হবে।
এটা হলো প্রধান ফোকাস, এটা হলো ডাবল ফোকাস। ফোকাসে দ্বিগুণ দূরত্ব। বলা হচ্ছে বস্তুর অবস্থান ফোকাসের বাইরে। বস্তুর অবস্থান 2 নম্বর, বস্তুর অবস্থান প্রধান ফোকাস এর বাইরে। তাহলে কি ঘটনা ঘটবে? ধরো বস্তু এখানে আছে, তোমরা যেহেতু স্কেল কাটা কম্পাস ব্যবহার করে আঁকাবে, সুতরাং তোমাদের ছবি আঁকাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখানে এক্স ওয়াই দ্বারা বস্তুকে নির্দেশ করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে বস্তুটা প্রথমে কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে আলোক লেন্সের আলোক কেন্দ্রগামী যে অক্ষটা রয়েছে তার উপর অবস্থান করবে। তারপর সেটি কোথায় যাবে? প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। তোমরা অবশ্যই তীর চিহ্ন দ্বারা আলোক রশ্মিটার গমন বা অবস্থান দেখাবে। দ্বিতীয় আলোক রশ্মিটা প্রধান আলোক কেন্দ্রগামী হয়ে সেটি যাবে। তাহলে প্রথম আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যে প্রধান ফোকাস দিয়ে গমন করছে, দ্বিতীয় আলোক রশ্মি আলোক কেন্দ্রগামী হয়ে আলোক কেন্দ্রগামী বরাবরই সোজা গমন করছে। এখানে দেখা যাচ্ছে যে আলোক রশ্মি যে আপতিত হওয়ার পর যে প্রতিসারিত রশ্মিটি গমন করলো তারা যে কোনো একটি বিন্দুতে অবশ্যই মিলিত হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে যে বিন্দুতে মিলিত হয়েছে সেখানে তার প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। অর্থাৎ এটা হলো এক্স, এটা হলো ওয়াই বা ড্যাশ। তাহলে আমরা বস্তুর অবস্থান যখন প্রধান ফোকাসের বাইরে, তখন দেখতে পাচ্ছি বস্তুর একটি বাস্তব প্রতিবিম্ব দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায়? তাহলে বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায় দেখা যাচ্ছে? এটা মনে করো 2f, f 2f অর্থাৎ প্রধান ফোকাসের দ্বিগুণ দূরত্বে। তাহলে প্রতিবিম্বের অবস্থান 2f অর্থাৎ f এর দ্বিগুণ দূরত্বে অবস্থান করছে। বস্তুর প্রতিবিম্বটা কেমন? প্রতিবিম্বের আকার কি হবে? বড়, তারপর বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব দেখা যাচ্ছে। তাহলে এই তিনটি বিষয় তোমরা অবশ্যই উল্লেখ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বারবার খেয়াল করছো যে দুইটা শর্ত সাপেক্ষে কিন্তু আমরা প্রতিবিম্ব গঠন করছি। একটি হলো প্রধান অক্ষের সমান্তরালে যে প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে, আর একটি হলো আলোক কেন্দ্রগামী হয়ে আলোক কেন্দ্রগামী বরাবর গমন করছে। যে বিন্দুতে মিলিত হবে সেটি হলো বস্তু প্রতিবিম্ব। এখন দেখো আরেকটি চিত্র অঙ্কন করি আমরা। বস্তুর অবস্থান যদি বস্তুর অবস্থান যদি 2f দূরত্বে অর্থাৎ প্রধান ফোকাসের দ্বিগুণ দূরত্বে, মনে করে এটি আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র থেকে এটা হলো f আর তার দ্বিগুণ দূরত্ব হলো 2f। এখানে যে দূরত্বে থাকবে সেটি f। তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে, কারণ এই পাশে f যতটুকু এই পাশেও কিন্তু f ততটুকু। এই পাশে দ্বিগুণ দূরত্বে 2f, এই পাশে দ্বিগুণ দূরত্বে 2f। এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবে। মনে করো এখানে x y অর্থাৎ 2f দূরত্বে বস্তুর অবস্থান রয়েছে। 2f বস্তুর অবস্থানকে 2f এ। তাহলে আলোক কেন্দ্র প্রথমে কোথায় যাবে? লেন্সে অবস্থান করবে, তারপর সেটি প্রধান ফোকাস দিয়ে যাবে, আলোক কেন্দ্র গামী হয়ে সেটি ফিরে যাবে। দেখো দুটি একটি বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ 2f
দূরত্বে অবস্থান করছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বস্তুর অবস্থান 2f এ, বস্তুর প্রতিবিম্বের অবস্থান আমরা 2f এ দেখতে পাচ্ছি। আকারে কি, যেহেতু 2f এ, সুতরাং আকারে এটা সমান। এখানে বস্তুর প্রতিবিম্ব বস্তুর আকারে সমান দেখা যাচ্ছে এবং বাস্তব চিত্র আমরা লক্ষ্য করছি এবং উল্টা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা আশা রাখছি যে এই চিত্রগুলো যে তোমাদের মধ্যে অঙ্কন করে দেখাচ্ছে অবশ্যই তোমরা সেটি বুঝতে পারছো। বস্তুর অবস্থান 2f এ বাইরে হলে কি ঘটনা ঘটবে, চলো আমরা এবার একটু দেখি। 2f এর বাইরে তাহলে কি ঘটনা ঘটবে? মনে করি একটু উত্তর লেন্স, আমি প্রতিটা চিত্র উত্তর লেন্সে দেখা দিলাম। এটা f, এটা f, এটা 2f, এটা 2f। বস্তুর অবস্থান কোথায়? 2f এর বাইরে, 2f এর বাইরে। এটা হলো আলোক কেন্দ্র। তাহলে দেখো, প্রথমে আলোক প্রধান অক্ষের সমান্তরালে গেল, তারপর প্রধান ফোকাস দিয়ে গমন করলো। দ্বিতীয় আলোক কেন্দ্রগামী হলো এবং আলোক কেন্দ্রগামী হয়ে ফিরে গেল। তাহলে তোমরা এই ইন্ডিকেটরগুলো ইউজ করবে যে কোন দিক দিয়ে সেটি গমন করো। এখানে এই অবস্থানে মিলিত হয়েছে, অর্থাৎ এইখানে প্রতিবিম্বটা গঠিত হয়েছে। এটা x ড্যাশ, এটা y ড্যাশ। আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের বলছি। তাহলে এখানে বস্তু প্রতিবিম্ব কোথায় দেখতে পাচ্ছ? f এবং 2f এর মাঝে। তাহলে বস্তুর অবস্থান কোথায়? আমরা লিখব f ও 2f এর মাঝে। এটা আকারে ছোট, আকারে কি হবে? ছোট এবং বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাহলে যে 4টি অবস্থানে বস্তু রেখে আমরা তার প্রতিবিম্ব গঠন করলাম, এই বিষয়গুলো অবশ্যই তোমরা ভালো মতন বুঝাচ্ছ এবং আমি প্রথমে যে প্রতিসরণের রশ্মি চিত্র অঙ্কন করেছি সেটিও তোমরা ভালো মতো আয়ত্তে নিয়েছো। আশা রাখছি তোমরা এই বিষয়গুলো ভালো মতন বুঝবে এবং এখান থেকে কিন্তু বারবার কোশ্চেন হয়, বোর্ড কোশ্চেন হয়, তোমরা বিষয়গুলো ভালোভাবে পড়বে। তো আমাদের শিখন ফলের যে দুটি বিষয় ছিল অর্থাৎ প্রতিবিম্ব গঠন করতে পারবে, এই বিষয়টা আমরা আলোচনা করে ফেললাম। আশা রাখছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকে আমার পাঠে মনোযোগ সহকারে ছিলে এবং বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন নিজে নিজে করতে পারো যে বস্তুর অবস্থান একটু মূল্যায়ন যদি করি, যে বস্তুর অবস্থান f এর মাঝে 2, f এর বাইরে রাখলে বস্তুর প্রতিবিম্ব কেমন হয় বা বস্তু কিরকম প্রতিবিম্ব গঠন করে। আশা রাখছি এই যে মূল্যায়নের জন্য যে দুটি কোশ্চেন তোমাদের মাঝে উপস্থাপন করলাম সেই দুটো কোশ্চেনের অ্যান্সার অবশ্যই তোমরা দিতে পারবে। কারণ আমি বারবার বলছি যে আলোক কেন্দ্র বা লেন্সের আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে যখন বস্তু চলে আসবে সেটা প্রতিবিম্বটা তত আকারে বড় হবে এবং অবাস্তব চিত্র গঠিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই বিষয়গুলো লক্ষ্য রেখে এই দুটো কোশ্চেনের অ্যান্সার করবে। এটি তোমাদের জন্য মূল্যায়নের জন্য রইল। তোমরা এই লেন্সের যে বিষয়টা আজকে তোমাদের মাঝে উপস্থাপন করলাম তোমরা ভালো মতন বুঝাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ
আমি পাঠের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আজকে আর বাড়ি কাজ নয়, তোমরা যে বিষয়গুলো দিলাম সেই বিষয়গুলো তোমরা বাসায় চর্চা করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।